আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব, আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষে আপনি সার ব্যবহার করে থাকেন। কি ধরনের সার? রাসায়নিক সার এবং জৈব সার। এই রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করলে আপনার পুকুরে মাঝে মাঝে দেখা যাচ্ছে গ্যাস হচ্ছে, বা আপনার পুকুরে এই রাসায়নিক সার ব্যবহার করছেন কিন্তু তারপর পুকুরের পানি সবুজ হয় নাই, বা আপনার পুকুরের পানি ঘোলা। এই ঘোলার তো কাটা দিতে পারতেছেন না, বা পানির কালার কালো হয়ে গেছে, সেই কালোটাকে সবুজ করতে পারতেছেন না। নানা ধরনের সার ব্যবহার করছেন, বারংবার সার ব্যবহার করছেন, তারপরে কোনো প্রকার কাজ হচ্ছে না, বা আপনার পুকুরে বারংবার গ্যাস তৈরি হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান খোঁজার জন্য আপনি কি করতেছেন? বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন কিন্তু ফলাফল আপনি পাচ্ছেন না। তো আজকে ভিডিওতে আমরা কি জানবো যে আপনার পুকুরে সঠিক পরিমাণ সার ব্যবহার করার পরেও সঠিক রেজাল্ট আসে নাই, বা আপনার পুকুরে সঠিক পরিমাণ সার ব্যবহার করছেন তারপর দেখা যাচ্ছে আপনার পুকুরে গ্যাস হচ্ছে। কারণটা কি? সেই কারণগুলো খুঁজে বের করবো, এবং কি এটার বিকল্প সমাধান হিসেবে আমরা প্রোবায়োটিক ব্যবহার করলে আসলে কার্যকারী ভূমিকা পালন করবে কিনা সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সফল হতে পারে। প্রথমে সারের ব্যাপারে। সার আমরা নরমালি পুকুরে দুই ধরনের সার ব্যবহার করে থাকি। একটা হলো কি রাসায়নিক সার। রাসায়নিক সারটা কি? আমরা জানি ড্যাপ অর্থাৎ ডিএপি সার বা টিএসপি সার ব্যবহার করে থাকি, আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি, আমরা কি করে থাকি এর পাশাপাশি পটাশ সার ব্যবহার করে থাকি। এই তিন ধরনের সার আমরা কিন্তু নরমালি রাসায়নিক সার হিসেবে ব্যবহার করে থাকি পুকুরে। রাসায়নিক সারের পাশাপাশি আমরা জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করে থাকি। জৈব সারের ভিতরে আমরা কি করি? অনেকে খোল পচায়, খোল ভিজায় খোল ব্যবহার করে থাকি, এটাও কিন্তু রাসায়নিক সার। তাহলে আমরা খোল ব্যবহার করে থাকি। আবার আমরা কি করে থাকি? সরাসরি কম্পোস্ট সার বা গোবর ব্যবহার করে থাকি। আবার অনেকে কি করে থাকে? গোবর ব্যবহার না করে গোবরের যে কম্পোস্ট অর্থাৎ কেঁচু দিয়ে যে কম্পোস্ট তৈরি করা হয়, এই কম্পোস্ট সারটাও কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করে থাকি। অর্থাৎ রাসায়নিক সার এবং কি জৈব সার, এই দুইটা সারের যে কোনো একটা আমরা কিন্তু পুকুরে ব্যবহার করে থাকি। অনেকে দুইটাই ব্যবহার করে থাকি। কারণ কি? আমাদের পুকুরে রাসায়নিক সার কি কাজ করে থাকে? পুকুরে পানিটাকে সবুজ করতে ভূমিকা পালন করে। অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়? আমাদের পুকুরে পানি সবুজ হয়, অর্থাৎ প্লাঙ্কটন তৈরি হচ্ছে, কি ফাইটোপ্লাঙ্কটন বা সবুজ শ্যাওলা। এই সবুজ শ্যাওলা আমাদের কি করে থাকে? পুকুর পানিটাকে সবুজ করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি আমরা কি করে থাকি? জৈব সার ব্যবহার করি। কেন? আমাদের পুকুরে জুপ্লান্টন বা প্রাণী কণা তৈরি করার জন্য আমরা জৈব সার ব্যবহার করে থাকি। জৈব সারের ভিতরে খোল পচায় ব্যবহার করি, অনেকে গোবর ব্যবহার করি, অনেকে কম্পোস্ট ব্যবহার করি। অনেকে খোলটাকে দেখা যায় 5 দিন 7 দিন ভিজাই ব্যবহার করেন। এতে করে কিন্তু খোলের যে কার্যকরী যে জিনিসটা ছিল, অর্থাৎ প্রোটিন ছিল, 36% প্রোটিন ছিল, সেটা নষ্ট হয়ে গেল। আলটিমেটলি আপনি খোল থেকে কি পেলেন? পটাশ, নাইট্রেট বিভিন্ন ধরনের গ্যাস পেলেন। আলটিমেটলি তেমন কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। এখানে জৈব সার হিসেবে ব্যবহার করলেন, ঠিক আছে, কিন্তু মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারতেন। এই জন্য বলা হয় কি সঠিক নিয়মটা জানতে হবে। সঠিক নিয়মটা কি? খোলটা আপনি 24 ঘন্টা ভিজায় প্রতি শতাংশ জন্য 200 গ্রাম করে খোল ব্যবহার করলে দেখবেন আপনার পুকুরে একদিকে জৈব সারও পাইলো, অন্যদিকে মাছের খাদ্যও পাইলো। এতে করে খামারে কিন্তু উপকৃত হতে পারেন। তারপর গোবরের ব্যবহার যদি আসেন, গোবর ব্যবহার করলে নর্মালি কি হয়? নর্মালি শুকনা গোবর না, একদম কাঁচা গোবর না, এই ধরনের গোবরের ভিতরে দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু ছোট ছোট গাছের বা ছোট ছোট খড়ের কোটা থাকে, বা খড়ের ছোট ছোট খণ্ড থাকে, যেগুলো থেকে কি হয়? পেরিফেটান তৈরি হয়। এর পাশাপাশি গোবর থেকে দেখা যায় বিভিন্ন প্রকার প্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ব্যান্থ্রোসাইক্লোস বিভিন্ন ধরনের প্লাঙ্কটন তৈরি হয়, যেগুলো কিন্তু মাছের জন্য খুবই উপকারী জিনিস। এখন কথা হলো, তাহলে আমরা দুইটা জিনিস আমরা পুকুরে ব্যবহার করতেছি, ব্যবহার করার পরেও আমাদের পুকুরে পানি সবুজ হচ্ছে না কেন? ব্যবহার করার পরেও সবুজ হচ্ছে না, তার পিছনে বেশ কিছু কারণ দায়ী থাকতে হবে। যেমন একটা হলো কি, আপনার পুকুরে মাছের ঘনত্ব অধিক আছে। যদি মাছের ঘনত্ব অধিক থাকে, সেক্ষেত্রে এই যে রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করার পরেও আপনার পুকুরের পানি সবুজ নাও হতে পারে। কারণ কি? যতটুকু সবুজ হচ্ছে তার ভিতরে মাছ খাবার খাই ফেলতেছে, এতে করে পুকুর পানি সবুজ না হওয়ার একটা চান্স থাকে। এখন তাহলে করণীয় কি? করণীয় হলো আপনার মাছের ঘনত্ব কমাইতে হবে। এখন আপনার মাছের ঘনত্ব কমাইতে যাচ্ছেন না, এতে করে কি করলেন? আপনি এটার পরিমাণ বাড়াই দিলেন, জৈব সার এবং রাসায়নিক সারের পরিমাণ বাড়াই দিলেন। যেহেতু মাছ বেশি আছে, সেক্ষেত্রে এই পরিমাণ বাড়াই দিলেন। আলটিমেটলি আপনি এই পরিমাণটা দিতেছেন কি হিসাব করে? পুকুরের শতাংশ হিসাব করে। ধরেন আপনি প্রতি শতাংশের জন্য আপনি কি করলেন? ইউরিয়া সার 30 গ্রাম থেকে 50 গ্রাম করে ব্যবহার করলেন। এখন 30 গ্রাম থেকে 50 গ্রামের জায়গায় আপনি কি করলেন? 100 গ্রাম ব্যবহার করে দিলেন। এতে করে কি হবে? এতে করে হিতে বিপরীত হওয়ার একটা চান্স থাকে, এখানে পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স থাকে, প্লাঙ্কটন ব্লুম হওয়ার একটা চান্স থাকে, নানা ধরনের সমস্যা থাকে। এই জন্য বলা হয় যে অতিরিক্ত ব্যবহার করাটা যাবে না। শতাংশ হিসাব করে আমরা মাছ ছাড়তে বলি, শতাংশ হিসাব করে আপনি কি করবেন? এই রাসায়নিক সার ব্যবহার করুন বা জৈব সার ব্যবহার করুন, সেটা কিন্তু আপনাকে ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এরপর আসেন যে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না, তার পিছনে বড় একটা কারণ থাকতে পারে কি? আপনার স্পেসিফিক কিছু মাছ আসছেন, যে মাছগুলো দ্রুত সময় প্লাঙ্কটন খেয়ে ফেলে। যেমন কি? ধরেন আপনার পাঙ্গাস আসছেন, আপনি কি করছেন? তেলাপিয়া আসছেন, আপনি সরপুটি আসছেন, আপনার গ্রাস কাপ জাতীয় মাছ আসছেন। এই জাতীয় মাছগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু প্লাঙ্কটন খেয়ে ফেলে। এখন এই প্লাঙ্কটন যদি দ্রুত সময় খেয়ে ফেলে, তার মানে ওই যাতে মাছ কম ছাড়তে হবে, বা ওই জাতীয় মাছের পরিমাণ যাতে কম থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আসলে অনেকের পুকুরের পানি কালো হয়ে গেছে, বিচ্ছিরি কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কি করছেন? রাসায়নিক সার জৈব সার ব্যবহার করছেন, আলটিমেটলি কোনো কাজ হয় নাই, পুকুরে উল্টা গ্যাস তৈরি হয়ে গেছে। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো আপনার পুকুরে তলদেশে কাদা আছে, কাদাতে গ্যাস আছে, এবং তলদেশে কাদার অবস্থা বিচ্ছিরি অবস্থা খারাপ হয়ে আছে। এর পাশাপাশি আপনি কি করছেন? বহুত দিন আপনার পুকুর পানিটা পরিবর্তন
পরিবর্তন করে নেয়, অথবা এই জায়গাতে অধিক ঘনত্ব মাছ চাষ হয়ে আসছে, অধিক হাই প্রোটিনের খাবার ব্যবহার করা হয়েছে, কিন্তু আলটিমেটলি পুকুর ব্যবস্থাপনার দিকে কোনো ধরনের নজরদারি রাখা হয় নাই। এই কারণে কিন্তু আপনার পুকুরের পানি কালো হয়ে থাকতে পারে। ওই জায়গায় যদি রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার চান্স থাকে, অর্থাৎ পুকুরে মাছ বাঁচতে পারে, মাছ খাবি খাইতে পারে, মাছের নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। এই জন্য সঠিক জিনিসটা জেনে বুঝে আমাদের মাছ চাষটা করতে হবে। এখন যুগ পাল্টাই গেছে, আগের যুগ আর নাই। এখন আমরা বলে থাকি কি, আপনার সঠিক ঘনত্বে মাছ ছাড়তে বলা হয়। সঠিক ঘনত্ব বলতে কি বোঝানো হচ্ছে, প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ মাছ উৎপাদন করা যায় সেই হিসাব করে শতাংশ ওই পরিমাণ মাছ ছাড়তে হবে, অর্থাৎ কত পিস মাছ ছাড়তে হবে। আপনি কি সাইজ করে মাছ বিক্রি করতে চাচ্ছেন সেই হিসাব করে আপনাকে শতাংশে পিস হিসেবে মাছ ছাড়তে হবে। আপনি মন হিসাবে মাছ ছাড়লেন, 10 কেজি 20 কেজি 50 কেজি মাছ ছাড়লেন, আলটিমেটলি হিসাব রাখলেন না। আপনি বলতেছেন ভাই আমার মাছ বড় হয় না। আপনি বলতেছেন কি, আমার পুকুরে পানি গভীরতা মাত্র 3 ফিট, কিন্তু আমি মাছ দিচ্ছি শতাংশে 50 পিস করে। ভাই দেখেন, যাদের পুকুরে গভীরতা 4 ফিট 5 ফিট, তারাই 30 পিস 32 পিস 28 পিস মাছ দেয়, আর আপনি এই জায়গায় দিচ্ছেন 50 পিস। তার মানে আপনি ঘনত্ব বেশি দিয়ে ফেলছেন, অন্যদিকে আপনি কি করছেন, আপনার পুকুরে গভীরতা কম রাখছেন। অর্থাৎ পুকুরের গভীরতা দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি খেয়াল না রাখে, যদি রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করি, আমাদের পুকুরে সমস্যা তৈরি হতে পারে, মাছের মৃত্যু আমরা কিন্তু নিজেরাই ডেকে নিয়ে আসতে পারি। এজন্য বলবো, পুকুরের পরিবেশ যাতে স্বাস্থ্যকর থাকে সেদিকে খেয়াল করে আমাদের অবশ্যই সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমরা কি রাসায়নিক সার বা জৈব সার আমরা পুকুরে ব্যবহার করবো না? হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনি খেয়াল করতে হবে কোন প্রজাতির মাছ ছাড়ছেন সেটার অনুযায়ী, এবং কি তাদের প্লাঙ্কটনের প্রয়োজনীয়তা কতটুকু, এবং কি আপনার এটাও জানতে হবে যে আপনার এই যে মাছ, সেটা কি বাণিজ্যিক মাছ চাষ নাকি আপনি ছোট খামারি বা আপনি এই জায়গায় প্রান্তিক খামারি, সেটা আপনাকে হিসাব করতে হবে। এখন যদি আপনি বাণিজ্যিক খামারি হন, সেক্ষেত্রে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতেছেন, ধরুন আপনি তেলাপিয়া চাষ করতেছেন, সেক্ষেত্রে আমরা বলবো রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করা নিশ্চিত করবো। এই জায়গায় রাসায়নিক সার ব্যবহার করবেন না, জৈব সার ব্যবহার করবেন না। আপনি এই জায়গায় অবশ্যই একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন, সেটা ভালো মানের একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন, সেটা আমাদের কোম্পানির ইকো কেয়ারটা ব্যবহার করে দেখতে পারেন, ভালো একটা ফলাফল আপনি পাবেন। এর পাশাপাশি আপনি কি করতে চান, আপনি চাইলে মাঝে মাঝে খোল ব্যবহার করতে পারেন, একদিন ভিজায় রাখা 24 ঘন্টা ভিজায় রাখা খোলটা আপনার পুকুরে ব্যবহার করতে পারেন, এতে করে পুকুর পানি সবুজ হওয়ার একটা চান্স হয়। এখন কথা হলো, যদি আপনি পাঙ্গাস চাষ করেন, সেক্ষেত্রে আমরা বলে থাকি প্রতি 15 দিন থেকে 20 দিন পর পাঙ্গাসের পানি কিছু করে পরিবর্তন করা, এবং এখানে হাই প্রোটিনের যে খাবার ব্যবহার করা হচ্ছে, পানি কালা দ্রুত সময় নষ্ট হতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এই ধরনের জিনিস যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু মাছ চাষের লোকসান হতে পারে। আপনি যদি বাংলা মাছ চাষী হন বা আপনি যদি কার্প জাতের মাছ চাষী হন, আপনি যদি কি করেন, সাদা মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করতে পারেন, এতে করে কি আপনার খাদ্য খরচ কম হবে। এর পাশাপাশি আমরা কি করতে পারি, বাংলা মাছের ক্ষেত্রে কিন্তু খড় বা বিচুলি বা আটি ব্যবহার করতে পারি, এতে করে কিন্তু পুকুর পানি কিন্তু দ্রুত সবুজ হয়, এবং কি ওখানে কিন্তু প্লাঙ্কটন তৈরি হয়। এই যে জিনিসগুলো যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষটা আমাদের জন্য লাভজনক হবে না, নিরাপদ হবে না। আমরা বলে থাকি কি, আমরা ক্যাটফিশ জাতের মাছ চাষছি, অনেক ঘনত্ব হাই ডেন্সিটি যে মাছ চাষছি, ওর ভিতরে আমরা দিলাম কি রাসায়নিক সার, আমরা দিলাম জৈব সার, এতে করে আমাদের পুকুরে মাছ খাবে, মাছ ভাসবে, মাছ ওই জায়গায় মারা যেতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে, মাছের রোগ ব্যাধি হতে পারে। তো এই জন্য আমাদের সঠিক জিনিস জেনে বুঝে মাছ ছাড়তে হবে। যেখানে মাছের ঘনত্ব বেশি, সেই জায়গায় পানি স্বচ্ছ রাখতে হবে, এবং ওই পানির যাতে মোটা না হয়ে যায়, থিকনেস যাতে ঠিক থাকে, সেদিকে খেয়াল করে আমাদের মাছ চাষটা নিশ্চিত করতে হবে। যখনই আপনি রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করবেন, পানির থিকনেস বেড়ে যাবে, পানি মোটা হয়ে যাবে। মোটা পানিতে সব ধরনের মাছ চাষ করা যায় না, কারণ কি আপনি একটা আবদ্ধ জায়গায় মাছ চাষ করতেছেন। এই জন্য বলবো যে আপনি যেই ধরনের মাছ চাষ করতেছেন, সেই ধরনের মাছের উপরে ভিত্তি করে আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন নাকি জৈব সার ব্যবহার করবেন নাকি আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন, সেটা নির্ভর করে। তো আমরা যদি আজকে ভিডিও সামারি দিই, সেক্ষেত্রে আমি বলবো রাসায়নিক সার বা জৈব সার আপনি বাংলা মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে বাংলা মাছের ক্ষেত্রে আপনি এই দুইটা জিনিস ব্যবহার না করে আপনি প্রোবায়োটিক ব্যবহার করলে কিন্তু আরো ভালো ফলাফল পাইতে পারেন। এর পাশাপাশি যারা কমার্শিয়ালি বা অধিক ঘনত্বে মাছ চাষ করতেন, তাদের জন্য বলবো কোনোভাবে রাসায়নিক সার বা জৈব সার বা কোনো ধরনের সার আপনি পুকুরে ব্যবহার করবেন না। আপনার পুকুরে চুন লবণ ব্যবহার করবেন, মাসিক পরিচর্যা করবেন, জিওলাইট ব্যবহার করতে পারেন, আপনি এই জায়গায় কি করতে পারেন, ইউকা ব্যবহার করতে পারেন, আপনি এই জায়গায় প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। কোনোভাবেই আপনি কি করবেন না, রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করবেন না। আপনি চাইলে কি করতে পারেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন কি করতে পারেন, মাছের খাবার হিসেবে লুজ খাবার বা আপনি যে ডাস্ট খাবার বলা হয়, বা আপনি যে পাউডার খাবার বলেন, সেই পাউডার খাবার বা ডাস্ট খাবার ব্যবহার করতে পারেন, অথবা হাতে বানানো খাবার ব্যবহার করতে পারেন। এতে করে পুকুর পানি সবুজ হয়, এবং কি আপনি যে বাসমান খাবার দিতে চান, সেই খাবার বিকালবেলা দিতে পারেন, সকালবেলা আপনি কি করতে পারেন, ডুবন্ত খাবার ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু পুকুর পানি সবুজ হওয়ার চান্স থাকে। এই জন্য বলবো সঠিক নিয়মটা জেনে মাছ চাষ করতে হবে। শুধুমাত্র ভাসমান খাবার দিলে পুকুর পানি কিন্তু সবুজ হতে চায় না, কারণ কি ভাসমান খাবারের বাড়তি কোনো অংশ পানির সাথে মিশতে পারে না। যেই খাবারটা দিচ্ছেন, সেই খাবারটা সম্পূর্ণ মাছ খেয়ে ফেলতেছে, আলটিমেটলি পুকুর পানি এই জন্য কালো হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন পানি কালার সবুজ রাখার জন্য। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।